নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এইবারের ভোটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ভোটের আগেই ভোটের হাওয়া গরম হয়ে উঠেছিল। কেন না, ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আগেই 60 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছিল। সব মিলিয়ে এখনো পর্যন্ত কত নাম বাদ পড়লো হিসেব বলছে এখনো পর্যন্ত 90 লক্ষের বেশি নাম বাদ। কিভাবে না, এই যে বিচারাধীনের তালিকায় যে নামগুলো ছিল তার মধ্যে থেকে 27 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে, আর আগেই 60। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 90 লাখ বা 90 লাখের একটু বেশি ভোটার বাদ। আচ্ছা, তাহলে কি এই বিচারাধীনের যে তালিকা ছিল সেই তালিকায় সবার বিচার হয়ে গেছে? কোন কোন জেলায় বাকি আছে, কোন কোন জেলায় এখনো পর্যন্ত পুরোপুরি হয়ে গেছে জানবো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে যে পরিসংখ্যান এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে 10টি জেলায় কম বেশি কিছু অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের বাকি রয়েছে, কিন্তু বাকি প্রত্যেকটি জেলাতেই অভিযোগের নিষ্পত্তি শেষ করে ফেলেছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নথি। এবং দেখা যাচ্ছে সেখানেই মুর্শিদাবাদ জেলায় সংখ্যার দিক থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলায় নাম বাদের সংখ্যা, যেটা ইতিমধ্যেই পরিসংখ্যান এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় নাম বাদ পড়েছে 4,55,137, যেখানে মুর্শিদাবাদ জেলা এখনো পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করেছেন 10,88,808টি। তার মধ্যে দেখা যাচ্ছে 4,55,137টি অভিযোগের যেগুলো অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছে মুর্শিদাবাদ জেলায় জুডিশিয়াল অফিসাররা। পাশাপাশি নদিয়া জেলাতে শতাংশ হিসাবে সব থেকে বেশি অবৈধ ভোটার চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। নদিয়া জেলায় 2,69,740টি অভিযোগের নিষ্পত্তি করতে হচ্ছে জুডিশিয়াল অফিসারকে, সেখানে দেখা যাচ্ছে 2,08,626টি ভোটারকে তারা অবৈধ বলে চিহ্নিত করেছেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে 3,25,666 জনকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে 2,22,929 জনকে। অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত জেলা, মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি হিসেব বলে দিচ্ছে এখানে হিসেব বলে দিচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেই জেলা থেকে সবচেয়ে বেশি নাম বাদ। যদি আমি মুর্শিদাবাদের কথা বলি, 4,55,137 জনের নাম বাদ। অন্যান্য জেলা থেকেও আছে, নদিয়া থেকে 2 লক্ষের উপর, এদিকে উত্তর চব্বিশ পরগনা থেকে 3 লক্ষের উপর, দক্ষিণ চব্বিশ পরগনা 2 লক্ষের বেশি, পূর্ব বর্ধমানেও 2 লক্ষের বেশি নাম। তো এই অভিযোগ, অর্থাৎ সংখ্যালঘু, মতুয়া, আদিবাসী ভোটে এসআইআরে কোপ পড়ছে, এই অভিযোগে শুরু থেকেই বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা ভিত্তিক নাম বাদেও একই আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমরা সেই বক্তব্য শোনাবো। তো সোমরাজ, আমরা বলছিলাম শুধুমাত্র সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ থেকেই 4 লাখের উপরে নাম বাদ। শুধু তো সংখ্যালঘু নয়, যেখানে দেখা যাচ্ছে মতুয়ারা রয়েছেন, যেখানে আদিবাসীরা রয়েছেন, সেই সব জেলাগুলি থেকেও বিপুল পরিমাণে নাম বাদ। দেখো, এক্ষেত্রে তুমি যদি নজর রাখো কোচবিহার জেলার ওপর, রাজবংশী অধ্যুষিত জেলা কোচবিহার জেলা, সেই কোচবিহার জেলাতেও দেখা যাচ্ছে, যদি তুমি পরিসংখ্যান দেখো, কোচবিহার জেলাতেও দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল 2,38,160টি ভোটারের নাম। সেখানেই দেখা যাচ্ছে 1,20,725 জনের নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তারা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ তুমি কোচবিহার জেলায় দেখতে পাচ্ছ 50%-এরও বেশি ভোটারের নাম অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা, যেখানে এই কোচবিহার জেলা রাজবংশী অধ্যুষিত জেলা বলে পরিচিত রয়েছে। অবশ্যই আদিবাসী অধ্যুষিত জেলাতেও নাম বাদ পড়েছে, কিন্তু তুলনামূলক ভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, মতুয়া অধ্যুষিত জেলা এবং রাজবংশী অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনের যে তালিকা। আর সেখানেও যদি তুমি তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে দেখা যাচ্ছে মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। কারণ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলা, এই দুটি জেলার একাধিক বিধানসভা তুমি জানো মতুয়া অধ্যুষিত বিধানসভা, এবং সেখানেই দেখা যাচ্ছে এই 2 জেলার মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলি থেকেই সব থেকে বেশি নাম যেগুলি আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তা বাদ পড়েছে। তেমনটাই কমিশনের শতাংশের হিসেব যদি দেখি সোমরাজ, তাহলে বলতেই হবে যে নদিয়ায় সর্বাধিক অবৈধ ভোটার,
এবং যে কথা তুমি বলছিলে সোমরাজ, যে নদিয়া উত্তর 24 পরগনা এই দুই জেলায় মতুয়া সংখ্যা বেশি, অর্থাৎ মতুয়া অধ্যুষিত এই দুই জেলার বিধানসভা কেন্দ্রগুলি, সেই দুটো জেলার পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে যে উত্তর 24 পরগনায় 3,25,666 নাম বাদ, আর ওদিকে নদিয়ায় 2,67,940 অভিযোগের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 2,08,626 জন নামই বাদ। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজবংশী ভোটার কোচবিহারের একটা বিস্তীর্ণ অঞ্চলের ভোটার, তারা রাজবংশী। কোচবিহারে বিচারাধীনদের মধ্যে 45% নাম বাদ। সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে, বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। এমনকি আমার ভবানীপুর কেন্দ্রেও 40,000 নাম কেটে দিয়েছিল। এখন দেখতে হবে কতটা তুলেছে আর কতটা আবার বাদ দিয়েছে। একটা লক্ষ বাংলা থেকে তাড়াতে দেব না। একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। একদিকে নাম কাটছে, ওদিকে লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে, তারা বিজেপির হয়ে কাজ করবে। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। হিসাব বলছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে এখনো পর্যন্ত 90 লক্ষের বেশি নাম বাদ। তো নাম বাদ গেলে কি করবেন? না, সুপ্রিম কোর্ট বলছে নাম বাদ গেলেও আপনার হাতে সুযোগ রয়েছে আপনার ভোটাধিকার ফিরে পাওয়ার। তার জন্য ট্রাইব্যুনালে কি করবেন? না, আপনাকে আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবেন? ওই যে লাইন দিয়ে, লম্বা লাইন, রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ, কেউ বাচ্চা কোলে নিয়ে, কেউ অনেক দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় জেলা শাসকদের, মহকুমা শাসকদের অফিসের সামনে ঠিক এইরকমই ছবি। এই সব ছবি থাকবে, খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। আচ্ছা, এই যে বিপুল সংখ্যক মানুষের, মানে 90 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেল, তাদের জন্য ট্রাইব্যুনালের দরজা খোলা থাকছে, কিন্তু আদৌ কি তাদের নাম উঠবে এবার? মানে এবার তারা ভোট দিতে পারবেন? এ নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই গেল। আগামী সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000 নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়, তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে, সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে।
বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা। কিন্তু তবুও যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা তো ছাড়লে হবে না। সুতরাং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। তো ক্যানিংয়ের একটা ছবি দেখাই আপনাদের, দেখুন ট্রাইব্যুনালে আবেদন, তো সেই আবেদনের জন্য মানুষের লাইন ক্যানিংয়ের এসডি অফিসে, কারণ বাসন্তী আর গোসাবার বহু নাম বাদ গিয়েছে যে ভোর থেকে লাইনে অপেক্ষা করছেন। কতক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে এক একজনকে, আনুমানিক কতজন রয়েছেন লাইনে, কি অবস্থা সেখানকার জানবো। অনুপ রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। অনুপ, গতকালকের পর আজকে কিন্তু ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে কিন্তু এই ট্রাইব্যুনালের যেসব মানুষজন এসছেন তারা কিন্তু ক্যানিং, গোসাবা, বাসন্তী এবং ক্যানিং হচ্ছে 2 নম্বর এলাকার প্রচুর মানুষ কিন্তু সেই ভোর থেকে তারা লাইন দিয়ে রয়েছে। কারণ এখানে সকাল 10টার মধ্যেই কিন্তু এই যে ট্রাইব্যুনালে যে কাগজপত্র জমা দেবে, অর্থাৎ যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছে। অনেকে আবার এসছে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, তবুও তারা এখানে হার্ড কপি নিয়ে এসছে সেগুলো কিন্তু জমা দেওয়ার জন্য। কিন্তু মানুষজন তারা হচ্ছে দাবি করছে যে এই যে ভোটার লিস্টে নাম বাতিল হওয়ার হচ্ছে আগেও কিন্তু তারা যখন তাদের নাম এক রেজিস্ট্রেশনে ছিল বা প্রথম খসড়ায় নাম এসেছিল তখন তারা সমস্ত রকম ডকুমেন্টস জমা দেওয়ার পরেও তাদের নাম বাতিল হয়েছে। সেই কারণেই তারা এখানে রয়েছে, কেউ কোলে শিশু নিয়ে, কেউ বয়স্ক মানুষজন কাজ করছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন মানুষ, তারপরে সেই ফর্মের হার্ড কপি ফিল আপ করা ফর্মের হার্ড কপি নিয়ে আবার চলে এসেছেন এখানে। যে বলা যায় না যদি অনলাইনে না হয় অফলাইনে হয় তাহলে কি করে দিচ্ছে তো সাহেব অনলাইনে করে দেওয়া হয়, অনলাইনে করলে আর হাট কপি দেওয়ার দরকার নেই এখানে। আপনার এটা তো অফলাইন করেন। আমি বলছি যদি আপনাদের অনলাইনে করে থাকেন তাহলে আপনাদের অফলাইন করে দরকার। আপনারা যে কষ্ট করেছে দাঁড়িয়েছে, যেভাবে আপনারা ভারতবর্ষে আপনাদের নামটা বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাদের নির্বাচন কমিশন, আপনারা নেব আপনাদের নাম কিভাবে ঢোকাবে তার ব্যবস্থা নেবে। আমি বলি প্রথমে নামতে ছিল, ওয়েটিং এ ছিল, ওয়েটিং এ থাকার পরে আবার হচ্ছে গিয়ে ডিলেট এসেছে। দক্ষিণের ক্যানিং থেকে যদি উত্তরে যাই আলিপুরদুয়ারের ছবিটাও একবার দেখা যাক। রবীন্দ্র ভবন আলিপুরদুয়ারে মানুষ স্নান খাওয়া ভুলে লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। শুধুমাত্র রবীন্দ্র ভবনই নয়, তার পাশাপাশি বিডিও অফিসেও আবেদন করা হচ্ছে, কিন্তু আবেদনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। আর সেখানে নাকি হয়রানি হচ্ছে বলেও অভিযোগ করছেন যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, কি অবস্থা? মানুষ যারা ভোক্তার তালিকা থেকে যাদের নাম দাঁড়িয়েছে, লম্বা লাইন, নাওয়া খাওয়া ভুলে কার্যত লাইনে নিজেদের নাগরিক প্রমাণ করার তাদের দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে। আলিপুরদুয়ার জেলা সদরে যে রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনে কিন্তু এই যে অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম বাদ গেছে তাদের ট্রাইব্যুনালের আবেদন গ্রহণ করা হচ্ছে। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এতদিন শুধুমাত্র রবীন্দ্র ভবনে এই আবেদন সংগ্রহ করা হচ্ছিল, পরে জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ছুটে এসছে, লম্বা লাইনে দাঁড়িয়ে। কিন্তু এই ভোগান্তির কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে সমস্ত ব্লকে যে ব্লক অফিস, সেই ব্লক অফিসগুলোতেও আবেদনপত্র নেওয়া হবে। ফলে এই যে প্রশাসনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে মানুষের ভোগান্তি কিছুটা কমছে। সকাল 9টার দিকে আসছে, 200 লোকের পিছনে লাইন আছে। এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি ভুল আসছে, কোনো ডকুমেন্টস ডিলে যাচ্ছে, পাবলিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। 2002 সালের নিরিখে এবারের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকায়। আবার দেখা যাচ্ছে 2002 সালের তালিকায় নাম, তারপরেও এবারে নাম বাদ। এরকমই ছবি ধরা পড়ছে বিধাননগরে এসডিও অফিসের সামনে লম্বা লাইন। অভিযোগ উঠছে ট্রাইব্যুনালে আবেদনের লাইনে হয়রানি হতে হচ্ছে। বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ করছেন অনেকে। লাইন, গরম, ভিড়, নাজেহাল অবস্থা। প্রত্যেক বাড়িতে ভোট দিই। হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? আমি 43 বছর। 43 বছরে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলেছিল না। সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন?
দিয়েছি। এখন কি বলছে? ডিলেট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। আমি আমার পেন্ডিং ছিল, আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। কাটার পরে আমি আমার যা যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল, সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি, সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি। তারপরে আমার ভোটার কার্ডের নামটা কেটে গেছে। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ি সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডিও অফিস, 10টা থেকে আবেদন জমা নেওয়া হচ্ছে ঠিকই, সকাল 10টা থেকে, কিন্তু সেই ভোর থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। দিন বাড়ছে, বেলা গড়াচ্ছে, মাথার উপরে সূর্য উঠে গেছে, চড়া রোদ, নাজেহাল, শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছেন লাইনে। তারা অভিযোগ করছেন যে বৈধ নথি দিলেও নাম বাদ দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল। আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সব প্রমাণ আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্য কার্ড, সমস্ত কার্ড আছে। তবু আমাকে ডিলিট করে দিচ্ছে, বলতে আমাদের ভোটের নাম নেই, আমরা ভোট দিতে নাকি পারবো না, আমরা সরকারি সার্ভিস থেকে বঞ্চিত হই। প্রচুর গরম, আমরা হাত ফেল হয়ে যাচ্ছি। লাইনের উপরে লাইনের শেষ, আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি, বলছে আমাদের বসিরহাট দক্ষিণে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। কেন মারধর? না, মনোনয়ন জমার যে মিছিল, সেই মিছিলে তিনি নাকি গিয়েছিলেন, সেই জন্য তাকে বেধড়ক মারধর করা হয়েছে। এবং যখন তার বাবা, যখন তার ছেলে বাধা দিতে এসেছেন, তারাও ছাড় পেলেন না। অভিযোগ উঠছে বিজেপি কর্মী, বিজেপির নমিনেশনের বিজেপি প্রার্থীর যখন মনোনয়ন জমা দেওয়ার সময় যে র্যালি হয়েছিল, সেই র্যালিতে গিয়েছিলেন বলে তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরেছে। যদিও তৃণমূল পুরো ঘটনাই অস্বীকার করছে। নমিনেশন ছিল, যারা যারা গেছিল তাদের সঙ্গে কিছু ওখানকার যে লোকাল মেম্বার আছে, দুলাল দাস তৃণমূল মেম্বার, তো এদেরকে থ্রেট দেয়। দুলাল দাস তার মোবাইলটা ছুঁড়ে মারে, যেটাতে ওনার মাথা ফেটে গেছে। তৃণমূলের গুন্ডাগার্দি শুরু হয়ে গেছে। এর অবিলম্বে বিচার চাই। নির্বাচন কমিশনে কমপ্লেন করব এবং ইমিডিয়েটলি যাতে এই ধরনের দুষ্কৃতিরাজ বন্ধ হয় এবং যে গুন্ডা তৃণমূল মেম্বার তাকে যেন গ্রেপ্তার করা হয়, সেই দাবি জানাবো। আর এরা এইরকম ভুলভাল তথ্য বিভিন্ন জায়গায় পরিবেশন করছে। আসলে পায়ের তলায় মাটি নেই। বিজেপি এই সমস্ত মিথ্যা অপপ্রচার করে কুৎসা রটিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস ওদের মধ্যে আছে। আমাদের কোনো ছেলে যদি এই ব্যাপারে যুক্ত থাকে, নিশ্চিত তার এগেনস্টে আমরা জানতে পারলে স্টেপ নেবো। ওরা বলো কারা করেছে, কোন বুথের মেম্বার এইটা করেছে। নিজেরা মারধর করে, নিজেদের হয়তো গন্ডগোল করে এখন তৃণমূলের ঘাটে দোষ। এই ভোট আসলে এ সমস্ত হয়। ওদিকে বাঁকুড়ার ইন্দাসে বিজেপির প্রচারে ধুন্ধুমার, তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইট ছোড়াছুড়ি, রীতিমতো ইট দিয়ে ছোড়াছুড়ি মারামারি শুরু হয়ে গেছে। ইট বৃষ্টিতে দুপক্ষের বেশ কয়েকজন জখম, এমনকি 7 বছরের এক শিশুও জখম। ইন্দাসের বিহার গ্রাম, দাবি মত্ত অবস্থায় গ্রামে বিজেপি কর্মীরা এবং তৃণমূল কর্মীদেরও মারধর করা হয়েছে, মহিলা শিশুদেরও মারধর করা হয়েছে, অভিযোগ করছে তৃণমূল। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী। আমাদের একটা বাচ্চা মেয়ে এমন ইট ফিকেছে, তার মাথাটা এখানটা খোপ করে দিয়েছে। নির্মল ধারার বিচার চাই। ওরা প্রচারে যেই এইসব ঘটনা করেছে। নির্মল ধারা, সে তার নির্বাচনী ভোট প্রচার করতে গিয়েছিল, প্রায় 6-7 জন মহিলাকে বেধড়ক মারধর করে, একটা 6 বছরের বাচ্চাকে লাঠি করে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। আর ওদিকে বিজেপির পাল্টা দাবি, হামলা চালিয়েছে তৃণমূলই। বরং এক বিজেপি কর্মীকে ক্লাবে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ, শিশুদের এগিয়ে দিয়ে ঝামেলা পাকানোর অভিযোগ এবং তৃণমূলের মহিলা কর্মীদের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ। বিজেপির দাবি এরপরেই মারপিট, স্লোগান যুদ্ধ। গোলটুর নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। এই হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ওদেরই ছোড়া ইটে বাচ্চা মেয়েটা আহত হয়।